ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। তো অনেকেই তোমরা জানতে চাইছো যে ডাব্লিউবি প্রাইমারির জন্য কিভাবে পড়বে বা সিটেট এর জন্য কিভাবে পড়বে, কারণ এখন সিটেট এর ফর্ম ফিল আপ চলছে। ডেফিনেটলি প্রত্যেকেই যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেট, তারা কিন্তু সিটেট এর ফর্ম ফিল আপটা অবশ্যই করে দিও। আর যারা জেটেট এর ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটা কিভাবে পড়বে কি করবে, দেখো এখানে আমি মোটামুটি একটা তোমাদের ফিগার আউট করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই আমি যেটা বলি যে তোমাদের এক্সাম প্যাটার্ন কিরকম হবে। এক্সাম প্যাটার্ন কিরকম হবে সিটেট এবং আপার প্রাইমারি টেট, এক্সাম প্যাটার্ন একদম সিমিলার। ঠিক আছে, দুটো এক্সামই 2 আওয়ার 30 মিনিটসে হওয়ারই কথা। সিটেটের তো 2 আওয়ার্স 30 মিনিটেরই কোয়েশ্চেন হবে এবং আপার প্রাইমারিরও তাই। এবার আপার প্রাইমারির ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না নিউ নোটিফিকেশন আসছে, কিছু চেঞ্জেস যদি করে সেটা কিন্তু বোঝা যাবে না। তো এবার দেখো, আমি আপার প্রাইমারির সম্বন্ধে কিছু কথা প্রথমে বলে দিই। তো আপার প্রাইমারি টেট যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল অনেক দিন আগে, বাট তার অ্যাডভার্টাইজমেন্ট আসেনি এবং তখন বলা হয়েছিল যে 31 মার্চের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। তো সামনেই ভোট ছিল বা বিভিন্ন রকম কারণবশত সম্ভবত এটার অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়নি। কিন্তু যেহেতু এটা একটা ইন্ডিকেশন পাওয়া গিয়েছিল, তাহলে ডেফিনেটলি আপার প্রাইমারি টেট হতে চলেছে। এবার অনেকেই বলছো বারবার যে কবে হবে আপার প্রাইমারি টেট। এবার দেখো, সেই প্রসঙ্গে বলি যে আপার প্রাইমারি টেট কবে হবে সেইটা জেনে গেলে কি তোমরা একদম মানে সেখানে তোমরা 100% মার্কস করে দিয়ে আসতে পারবে শুধু না টাইমটা জেনে গেলে? কারণ এটা তো অনেক ভালো হয়েছে যে তোমরা টাইম পেয়েছো প্রিপারেশন নেওয়ার। তো অনেকেই প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো, অনেকের প্রিপারেশন ডান হয়ে গেছে, সেটাও আমি জানি। কিন্তু দেখো, যারা এখনো প্রিপারেশন নেওয়া শুরু করনি তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মন দিয়ে পুরোটা শুনবে। বা যারা আজ অবধি কোনো রকম টেট এক্সাম দাওনি তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে পড়বে, কি করবে বা কি কি পড়তে হবে একদম সিলেবাস ওয়াইজ আমি ডিসকাস করে দেব। এই যে সিলেবাসটা, এটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, দেখো প্রথমেই আমি বলি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থাকবে 30 মার্কসের কোয়েশ্চেন, মানে 30টা কোয়েশ্চেন, প্রত্যেকটা 1 নাম্বার করে। ল্যাঙ্গুয়েজের থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30 কোয়েশ্চেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 2। এবার এখানে একটা দেওয়া আছে দেখো হিন্দি, ল্যাঙ্গুয়েজ 2তে। এই হিন্দিটা কিসের জন্য? সিটেটের জন্য। ঠিক আছে, সিটেটের জন্য, যে তোমরা অপশনাল রাখতে পারো ইংলিশের বদলে। ঠিক আছে, ইংলিশ বেঙ্গলির বদলে কেউ যদি হ্যাবিচুয়েটেড হও হিন্দিতে যার নলেজ আছে। ঠিক আছে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টের জন্য সোশ্যাল স্টাডিজ, যেখানে তোমাকে আর্টসের তোমার যে সমস্ত টপিক আছে পড়তে হবে, যেমন ধরো জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি। ঠিক আছে, কিছু কিছু ইকোনমি, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, ইকোনমির কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইগুলো তোমাদের পড়তে হবে। আর সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, ম্যাথমেটিক্সের জন্য থাকবে 30 কোয়েশ্চেন আর সায়েন্সের জন্য থাকবে 30 কোয়েশ্চেন। ঠিক আছে, টোটাল 60। তাহলে টোটাল তোমাদের মার্কস হচ্ছে 150 অ্যান্ড সেখানে হচ্ছে 2 আওয়ার্স 30 মিনিটস টাইম তোমাদের দেওয়া হবে। এবারে দেখো, 2 ঘন্টা 30 মিনিট টাইমটা কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এটাও ভাবতে হবে তোমার যে 1 নাম্বার মাত্র। 150 নাম্বার মানে 150টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। তো তার জন্য যেটা দরকার, তোমাদের সঠিক স্ট্র্যাটেজিতে এগোতে হবে। ঠিক আছে, তো দেখো আমি প্রথমেই বলি যে নেগেটিভ মার্কিং থাকবে না কোনো এক্সামে, সিটেটেও না, আপার প্রাইমারি টেটেও না, জেটেটেও না। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকছে না। তো তোমাদের যেটা, এটা একটা প্লাস পয়েন্ট যে তোমাদের যেই অ্যান্সারগুলো অনুমান তোমরা করতে পারবে সেগুলো তোমরা ডেফিনেটলি অ্যান্সার দিতে পারবে, করে আসতে পারবে, নাম্বার কাটার ভয় নেই। কিন্তু তাতে কিন্তু খুব একটা লাভও হবে না, কারণ তুমি যদি কনসেপ্ট না ক্লিয়ার করো তোমার ওই অনুমানটা সঠিক হবে না। ঠিক আছে, তো দেখো আমি আপার প্রাইমারি নিয়ে প্রথমে বলে দিই। সিটেতে তো যা আছে এরকম কোয়েশ্চেন হবে, আপার প্রাইমারিতেও তাই হবে। এবার আপার প্রাইমারিতে যেটা হওয়ার কথা, আউট অফ 100 এরা কাউন্ট করবে নাম্বার, সেখানে গ্র্যাজুয়েশন নাম্বার ধরা হবে। গ্র্যাজুয়েশনের নাম্বারটা তোমার আউট অফ 10 ধরা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে মোটামুটি
ম্যাক্সিমাম সবাই ফুল মার্কস বা 8 পাবে নাম্বার অনুযায়ী, ঠিক আছে। ইন্টারভিউ থাকার কথা, ইন্টারভিউ 15 মার্কসের, 10 or 15 মার্কসের, ঠিক আছে। তো এগুলো ডিটেলসের নোটিফিকেশন না বেরোলে কিছুই বলা যাবে না। লেকচার ডেমো সেটা হচ্ছে 5 মার্কস, এবং এখানে যেটা থাকবে এক্সপিরিয়েন্স মার্কস 5 মার্কস, সেটা কিন্তু খুবই কম। সেই জন্য যারা ফ্রেশার্স আছো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। 5 মার্কস এক্সপিরিয়েন্স। এবং আবার বলছি আমি, নেগেটিভ মার্ক 0, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। দেখো এখানে আর একটা নতুন প্যাটার্ন থাকতে পারে, যেটা হচ্ছে সাবজেক্টের রিটেন, মানে স্পেশালাইজড যেই সাবজেক্টের সেই সাবজেক্টের রিটেন এক্সাম্পল, রিটেন তোমার এক্সাম, সেটা কত 25 MCQ থাকতে পারে সাবজেক্টের ওপর, ঠিক আছে। সাবজেক্টের ওপর 25 MCQ এর কোয়েশ্চেন থাকতে পারে। সেটা অবশ্যই আমরা যখন আবার বেরোবে আপার প্রাইমারি সেটা আমরা বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার সিটেটের কথা বলি, সিটেটে যা বলে দিয়েছি তাই, ঠিক আছে। তো সিটেটটা কোয়ালিফাই করতে পারলে তোমরা যে কোনো স্কুলের জন্য তোমরা এলিজিবল হবে। বা আর একটা কথা বলে রাখি, দেখো নতুন গভর্নমেন্ট আমাদের এসেছে, তো এরা রুলস অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো এটা আবার না হয়ে যায় যে সিটেট যারা কোয়ালিফাই করবে সেখান থেকেই ডাব্লিউবিতে যে সমস্ত প্রাইমারি লেভেলের পোস্ট আছে সেগুলোতে রিক্রুটমেন্ট শুরু হয় সিটেট থেকে, বলছি আমি। এখন সিটেটের ফর্ম ফিল আপ চলছে, এবং সিটেটের নো এজ বার, ঠিক আছে। যে কোনো বয়সেরা তোমরা দিতে পারো। যারা একবার কোয়ালিফাই করেছো তারা আবার গুড মার্কস পাওয়ার জন্য দিতে পারো, ঠিক আছে। সিটেতে 90 মার্কস পেলে, কিন্তু 90 মার্কস পেলেই এটা কি হয়ে যায়, কোয়ালিফাইড হয়ে যায়, ঠিক আছে, কোয়ালিফাইড হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কোয়ালিফাই করে রাখতে পারো, ঠিক আছে, সিটেটটা, তাতে তোমাদের লাভ হবে। এবার আর কি, ডাব্লিউবি আপার প্রাইমারি সিটেট এদের কোয়েশ্চেন প্যাটার্ন একদম সেম হবে, সেমই হওয়ার কথা, ঠিক আছে। তো যতদিন না, আর এই যে সিটেটের এক্সাম অবশ্যই সেপ্টেম্বরের 6-এ হবে, ঠিক আছে, সেপ্টেম্বরের 6-এ হবে, 6 তারিখ, বা যদি খুব ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে 5 তারিখ 6 তারিখ দুটো ডেটই কিন্তু এক্সাম হয়ে যেতে পারে, 5 আর 6। তাহলে দেখো তোমাদের মাঝে আপাতত আপার প্রাইমারি কবে হবে সেটা পার্টিকুলারলি এখন না বলা গেলেও সিটেটের জন্য তোমরা প্রায় 4 মান্থ তোমরা কিন্তু হাতে পাচ্ছ, ঠিক আছে, 4 মান্থ তোমরা হাতে পাচ্ছ, ঠিক আছে। তো সেই কারণে তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। এবার দেখো আরো যে কথাগুলো আমার বলার, আমি সিলেবাসটা দেখানোর আগে তোমাদের আরো কিছু কথা বলে দিতে চাই। যে অনেকে ভাবে নেগেটিভ মার্কস নেই এই সব এক্সামগুলোতে, আবার 90 মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস, তো ভীষণ সোজা। দেখো তাহলে বলতেই হয় যে আপার প্রাইমারি তো অনেকদিন আগে হয়েছে, ওটার ব্যাপারে একদমই সেইভাবে কিছু আমি বলছি না। সিটেট রিসেন্ট যে হয়েছে সেখানে অ্যারাউন্ড 27 লাখ ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে। কোয়ালিফাই কতজন করেছে জানো? কোয়ালিফাই করছে অনলি তোমার 6 লাখ অ্যারাউন্ড কোয়ালিফাই করেছে। দেখো তাহলে বাকি জন কিন্তু কোয়ালিফাই করেনি, ঠিক আছে। তাহলে যদি এত ইজি হতো 6 লাখ কি করে করতো? অ্যাটলিস্ট 10 লাখ 15 লাখ কোয়ালিফাই করা উচিত ছিল, তাই না? দেখো তো সেটার জন্যই বলা যে এই যে এটা হয়েছে কেন, ভালো স্টুডেন্টের সংখ্যা কি কম? স্টুডিয়াস স্টুডেন্টের সংখ্যা কি কম? একদমই না। নলেজেবল ভালো স্টুডেন্ট, ভালো মার্কস পাওয়া অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু কোয়ালিফাই কেন করতে পারে না? এই পার্টিকুলার এক্সামটা কেন কোয়ালিফাই করতে পারে না সিটেটটা বা টেট লেভেলের এক্সাম? এর আগে যে ডাব্লিউবি টেট হয়েছিল তাতেও আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারেনি। তো তার কারণটা কি? তার একমাত্র কারণ মুখস্থ করে কোনো কিছু হবে না। মুখস্থ করা, যেটাকে আমরা বলে থাকি লোটে লার্নিং, এটা একেবারেই করবে না, অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এবং যেটা করতে হবে, সিলেবাসের বাইরে কোনো প্রকার কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা যেন সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনোটা করি,
সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনাটা করি। সিলেবাস থেকে যদি কিছু কিছু টপিক বাদ দাও, তোমার কিন্তু একটা একটা করে নাম্বারস বাদ হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা নাম্বার তোমার বাদ হয়ে যাবে। কারণ তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে তাই নয়, যদি চাকরি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু 130+ স্কোর টার্গেট রাখতে হবে, তাহলে তুমি সেখান থেকে 110 or 120 পেতে পারো। ঠিক আছে, টার্গেটটা হাই রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, টার্গেটটা অলওয়েজ তোমাকে হাই রাখতে হবে। ঠিক আছে, তার জন্য যেটা দরকার, সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো করতে হবে। ঠিক আছে, এবং আমরা যে পড়াশুনো করব তাতে শুধু সাবজেক্ট না, বা শুধু ম্যাথ পড়লাম, সায়েন্স পড়লাম, বা বাংলা ইংলিশ ওরকম না। কিভাবে পড়বো, এর পড়ার প্যাটার্ন কিন্তু আলাদা, এর পড়ার পাথওয়েটা আলাদা, কিভাবে পড়তে হবে। পেডাগজিক্যাল যে সেকশনগুলো আছে প্রত্যেকটাতে, চাইল্ড পেডাগজি, ম্যাথমেটিক্সের পেডাগজি, সায়েন্সের পেডাগজি, ল্যাঙ্গুয়েজের পেডাগজি, সবগুলোতেই তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপর তোমাকে জোর দিতে হবে। ঠিক আছে, এবং অ্যান্সারগুলো এমন ওয়েতে আমাদের করতে হবে যেখানে আমরা পজিটিভ অ্যান্সার সবসময় নেব। পজিটিভ অ্যান্সার মানে যেটা একটা শিশুর পক্ষে ভালো, যেটা একটা বাচ্চার পক্ষে ভালো। ঠিক আছে, যেটা একটা তোমার কোনো একটা চাইল্ড উইথ ডিসএবিলিটি তার জন্য ভালো, সেইগুলো আমাদেরকে সবসময় পজিটিভ অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, নেগেটিভ অ্যান্ড তোমার যে সমস্ত অপশান থাকবে এগুলোকে কখনো এন্টারটেন করা যাবে না কোনোভাবেই, এইটা মাথায় রাখবে। পজিটিভ দিকগুলোকে সবসময় ভাবতে হবে যে কি অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলো আমি এবার তোমাদের সিলেবাসটা একটুখানি শেয়ার করি, এবং এর করতে করতে আমি বলছি আমাদের একদম জোর দিতে হবে যেটাতে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, এখানে দেখো, এখানে যেটা থাকবে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে 30 মার্কস, আগেই বলেছি 30 মার্কস। ঠিক আছে, এবার এই 30 মার্কসের ডিভিশনটা দেখে নাও। 30 মার্কসের ডিভিশন কি? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি মানে ডেফিনেটলি আমাদের শিশু বৃদ্ধি বিকাশ এগুলোর ওপরে নজর করতে হবে। ঠিক আছে, শিশুর বৃদ্ধি বিকাশ কিভাবে হবে এইগুলোর ওপরে আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, বিকাশের ধারণা, কিভাবে বিকাশ হয়। ঠিক আছে, একটা শিশু ওম্বে যখন থাকে, ওম মানে ভ্রূণ অবস্থায় যখন থাকছে, জাইগোট, সেখান থেকে, কথাটা বললে খারাপ হবে, সেটা বলছি না, আমি বৃদ্ধ বয়স পর্যন্ত বলছি। ঠিক আছে, তার যে গ্রোথ সেইটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, সেইটা আমাদের বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, বা কতগুলো বৃদ্ধিটাকে আমরা কতগুলো স্টেজে ভাগ করছি, কতগুলো স্টেজে ভাগ করছি। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের পড়তে হবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সোশ্যালাইজেশন, সোশ্যালাইজেশন কিভাবে একটা শিশুর বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, এবং ডেফিনেটলি জেনেটিক্যাল একটা প্রভাব থাকে, সেটা তো আমরা জানি। এখানে দেখো এই প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদ আছেন, পিয়াগেট, ঠিক আছে, কোলবার্গ, ভাইগটস্কি, এনাদের যে তত্ত্ব এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন আসবেই, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, এবং দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে যে কি কি আমাদের পড়তে হবে। ঠিক আছে, কি কি পড়তে হবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। যেমন ধরো আচ্ছা, এখান থেকে যেরকম টাইপের কোয়েশ্চেনগুলো আছে আমি বলে দিই। মেনলি অ্যাসারশন রিজন, অ্যাসারশন রিজন এই টাইপের কোয়েশ্চেনগুলো আছে, যার জন্য ভীষণ কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ভীষণভাবে জরুরি। অ্যাসারশন আর রিজন, কিছু বিবৃতি দেওয়া থাকবে এবং তার এগেনস্টের রিজন দেওয়া থাকবে। এবার অ্যাসারশনটা ভুল না সঠিক, সেই রেসপেক্টে রিজনটা ভুল না সঠিক, এইগুলো আমাদের ভাবতে হবে। তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস, এবং ডেফিনেটলি খুব ভালোভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া জরুরি, কনসেপ্ট ক্লিয়ার করে। ঠিক আছে, তাহলে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে
যে এলিমেন্টারি স্কুল চাইল্ড ডেভেলপমেন্ট, মানে চাইল্ড ডেভেলপমেন্ট, এই পার্টটা থেকে 15টা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের বিকাশের ধারণা নিতে হবে, বিকাশের যে মূল নীতিগুলো সেই প্রসঙ্গে তোমার পিয়াগেট, কোলব্যাক, ভাইগার্সকি এদের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, দৃষ্টিভঙ্গি, এদের ড্রব্যাকস, এদের যে নীতি, এদের ড্রব্যাকস গুলো কি কি আছে, সমালোচনামূলক দৃষ্টিকোণগুলো বুঝতে হবে। ঠিক আছে, বহুমাত্রিক বুদ্ধিমাত্রা, ঠিক আছে, ভাষা, চিন্তাধারা, এবং দেখো শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ বৈষম্য, মানে লিঙ্গ যে সামাজিক গঠন হিসেবে কতটা কাজ করে, জেন্ডারের রোল, জেন্ডার বায়াস, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সামাজিক গঠনে লিঙ্গদের কি ভূমিকা, লিঙ্গের কি ভূমিকা, জেন্ডারের রোল, ঠিক আছে, আমাদের জেন্ডার বায়াস মানে লিঙ্গ পক্ষপাত করা হয়, এই জিনিসগুলো যে করা উচিত নয় বা কি ব্যাপার, সেইগুলোর শিক্ষাগত অনুশীলন করাতে হবে। ঠিক আছে, শেখার পরে যে এভ্যালুয়েশন, স্কুল ভিত্তিক যে মূল্যায়ন করা হয়, এই জিনিসগুলো। ওকে, তারপর হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন আছে। ঠিক আছে, শ্রেণীকক্ষে কিভাবে একটা বাচ্চার মানসিক বৃদ্ধি ঘটে, সেই জিনিসগুলোর উপরে আলোকপাত করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে এই প্রসঙ্গে আর একটা বলি, এখানে সিলেবাসে এনইপি বা এনসিএ হয়তো একদম মেনশন করা নেই, বাট এখান থেকে কোয়েশ্চেন আসবে, কারণ তুমি একজন টিচার হতে চলেছো, তার মানে তোমাকে ডেফিনেটলি ন্যাশনাল এডুকেশন পলিসি জানতে হবে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি তো এবার নিউ গভর্নমেন্ট এসেছে, এতদিন ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্টেড ছিল না, এবারে এনইপি ইমপ্লিমেন্টেড হবে। সেই কারণে এনইপি 2020-র যাবতীয় সমস্ত কিছু আমাদের অবশ্যই জানতে হবে, এবং তার আগেরও আমাদের জানতে হবে। ঠিক আছে, 1986 সালে লাস্ট হয়েছিল, তারপর 2020-তে, তার মাঝে মধ্যে অবশ্যই কিছু কিছু চেঞ্জেস হয়েছে, কিন্তু জেনারেলি আমরা যেটা পড়বো 1986, 2020, ঠিক আছে, এগুলো পড়বো, এনইপি, এগুলো ডিটেলসে পড়তে হবে। এরপরে আসছি কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। দেখো এটা কি বলা হচ্ছে, যে সমস্ত বাচ্চাদের কিছু ডিসহ্যাবিলিটি আছে, তাদেরকে কিভাবে একটা ক্লাসরুমে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, যাদের কিছু বৈকল্য আছে, তাদের যেটা চাহিদা সেটা বুঝে সেই মতো তাকে হেল্প করা, বিশেষভাবে তাকে বোঝানোর ব্যবস্থা করা, এই জিনিসগুলো এখানে পড়তে হবে। ঠিক আছে, আর দেখো লাস্ট চলে আসছি লার্নিং অ্যান্ড পেডাগজি, এখানে 10টা কোয়েশ্চেন আসবে, এর আগে এটা থেকে 5টা কোয়েশ্চেন। ঠিক আছে, একদম মেনশন করা আছে, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, শিশুরা কিভাবে চিন্তা করে। ঠিক আছে, এবং ধরো কোনো শিশু, একই ক্লাসের কোনো শিশু সফল হচ্ছে, কেউ ব্যর্থ, এই জিনিসগুলো, এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এবং শিশু যা কিছু শিখছে সেইগুলো সামাজিক প্রেক্ষাপটে সে কিভাবে সেগুলোকে ব্যবহার করছে। ঠিক আছে, চলো, তো এইটুকুই বলার, ডিটেলসে আর বলছি না, যদি ডিটেলসে আর কোনো দিন আনি কোনো ক্লাস, তাহলে ডেফিনেটলি আমি বলবো। ঠিক আছে, এবার দেখো যেটা বলি, যে সিডিপি ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক টেটেল লেভেলের এক্সামে। ঠিক আছে, এটা সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে, এখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট বিল্ডিং মাস্ট। এবার তার জন্য তোমরা কি করতে পারো, যারা সেলফ স্টাডি করছো, তোমরা দেবাশিস রায়ের বই ফলো করতে পারো। ঠিক আছে, দেবাশিস রায়ের বই ফলো করতে পারো, এনসিইআরটি বুকস পড়বে, এনসিইআরটি বুকস। ঠিক আছে, ডাব্লিউবি বোর্ডের যে সমস্ত বুকস আছে সেগুলো তোমরা ফলো করবে, প্রথমে পড়বে। ঠিক আছে, তারপর প্র্যাকটিস। এবারে দেখো একটা কথা আমি বলে দিই, যে প্র্যাকটিস মানেই তোমরা কিন্তু পুরোপুরি ওয়াইটি প্র্যাকটিস সেশনের ওপর কখনোই ডিপেন্ডেন্ট হয়ে যেও না, কারণ কেউই কিন্তু কোনো ইউটিউব চ্যানেলেই একদমই ফ্রিতে যে সমস্ত ক্লাস দেওয়া হবে সেখানে সিলেবাস ওয়াইজ টপিক তোমাকে একদমই
কমপ্লিট করিয়ে দেবে না, ঠিক আছে? এইটুকু আমার আইডিয়া। এবারে এটা তোমরা, আমি তোমাদের একটা সাজেশন দিলাম, সেটা তোমরা গ্রহণ করতে পারো। এবার দেখো যেটা বলার, যে এক্সাম এখনো অনেকটা দেরি আছে, তার জন্য তোমরা খুব ধারাবাহিকভাবে কনসেপচুয়ালাইজ প্রিপারেশন করতে পারো, চাইলে তোমরা করতে পারো। তার জন্য একটা সঠিক গাইডেন্স দরকার, ঠিক আছে? তার জন্য একটা সঠিক গাইডেন্স দরকার। তো সেই জন্য তোমরা মানে যে কোনো একটা বুকস সেটা ফলো করে করতে পারো, ঠিক আছে? একটা যে কোনো পার্টিকুলার বুকস। তবে আমি আজ পর্যন্ত এরকম কোনো বই দেখিনি যেখানে একদম তোমরা A to Z পুরো সিলেবাস কমপ্লিট করে কনসেপচুয়ালাইজ খুব ভালো করে সমস্ত কিছু ক্লিয়ার করা আছে, ঠিক আছে? সেরকম তাই কোনো রকম বই আমি কিন্তু আপাতত সাজেস্ট করতে পারছি না। বুকস আছে অনেক, ল্যাঙ্গুয়েজের বুকস আছে, পেডাগজের বুকস আছে, বললাম দেবাশিস রায়ের, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ বুকস আছে মার্কেটে অনেক, সেগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে? কিন্তু এই যে আমি যেটা বললাম, যেহেতু তোমরা আপার প্রাইমারি বা সিটেট পেপার 2 যারা প্রিপারেশন নেবে, তারা যেহেতু 6, 7, 8 পড়াবে, সেই কারণে এখানে কি কি টপিকগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই সেগুলো দেখে নেবে, এটা আমি সব সময় বলবো। একটা আমি জেনারেল সায়েন্স কিভাবে পড়বে, আমি একটা ভিডিও করেছিলাম ওয়াইটিতেই, সেখানে আমি একদম সিলেবাস দেখিয়ে দিয়েছিলাম যে এনসিইআরটি আর ডাব্লিউবি বোর্ডে কি কি আছে, ঠিক আছে? এবার মানে শুধু 6, 7, 8 যেগুলো আছে শুধু ওইগুলো আমরা পড়বো না, ওইগুলো ছাড়াও 6, 7, 8 যে টপিকগুলো আছে ওগুলোকে আমরা এলাবোরেটলি পড়বো, আরো এলাবোরেটলি পড়বো। মানে আমাদের বেসিক তো জানতেই হবে, শুধু বেসিক জানলে হবে না, বেসিক টু অ্যাডভান্স আমাদের পুরোটা জানতে হবে। এবং তার জন্য এই যে সিডিপি যদি কমপ্লিটলি রেডি করতে চাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিভিন্ন টেট এক্সামের তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। এবং ঠিক এইভাবেই কেমোস্ফিয়ার অ্যাপে একটা কোর্স আছে, এখানে কিন্তু পুরোপুরি গাইড করা হবে, যেখানে একদম ডিটেলসে থিওরি ক্লাস তো হবেই, ডিটেলসে থিওরি ক্লাস হবে, ঠিক আছে? থিওরি তোমার পুরো পেডাগজি একদম কমপ্লিটলি ক্লিয়ার হবে। সেখান থেকে তোমরা এই থিওরি থেকে পরে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করানো হবে। এবং যারা লাইভ ক্লাসে জয়েন করতে পারবে না তাদের জন্য থেকে যাবে রেকর্ডেড, তাদের জন্য থেকে যাবে রেকর্ডেড। এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার এটা, এই নাম্বারে আমি সব সময় অ্যাভেলেবেল। যারা রেকর্ডেড দেখবে, ক্লাসে উপস্থিত থাকবে না, তারা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। আর যারা লাইভ ক্লাস করবে তারা অ্যাপের মধ্যে হ্যান্ড রেস অপশন আছে, এই হ্যান্ড রেস অপশন করে তোমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলে নিতে পারবে, ঠিক আছে? এবং অ্যাপে আর একটা সুবিধা যেটা, এখানে একদম সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও অ্যান্ড তার নোটস সমস্ত কিছু একটা জায়গায় গোছানো থাকবে, তোমাকে ভালো খুঁজতে হবে না। এবং প্রত্যেকটা নোটস এবং ভিডিও ডাউনলোড করার অপশন থাকবে, যেটা তুমি ডাউনলোড করে পিডিএফ গুলো প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? হলো? তাহলে চলো এবারে নেক্সট যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স সিলেবাস নিয়ে আলোচনা করব। তো ম্যাথমেটিক্সে যেটা আছে 30টা কোয়েশ্চেন, সায়েন্সে আছে 30টা কোয়েশ্চেন। ম্যাথমেটিক্সের মধ্যে আবার 20টা কোয়েশ্চেন আসবে অঙ্কের, আর 10টা আসবে পেডাগজির, ঠিক আছে? সায়েন্সেরও তাই 20, 10 এইভাবে কিন্তু নাম্বারগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি চলে আসছি ম্যাথের দেখো 30 কোয়েশ্চেন আমি আগেই বলে দিয়েছি, 20, 30 এইভাবে ভাগ থাকবে। কন্টেন্ট সেকশন দেওয়াই আছে 20টা কোয়েশ্চেন। এখানে কি কি পড়তে হবে? নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, ঠিক আছে? জিওমেট্রি পড়তে হবে, মেনসুরেশন, ডেটা হ্যান্ডলিং, ঠিক আছে? ডেটা হ্যান্ডলিংটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, এখানে কি ডাটা ইন্টারপ্রিটেশন করা হবে, ঠিক আছে? এখানে আমরা কিছু টেবিলস দেওয়া থাকবে, ঠিক আছে? টেবিল, কিছু গ্রাফ, কিছু চার্ট থাকবে, সেটা বার চার্ট হতে পারে, সেটা পাই চার্ট হতে পারে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এবং যেটা বলার, একদম বেসিক থেকে ম্যাথটা দরকার, ঠিক আছে? বেসিক থেকে ম্যাথটা তোমাদের দরকার হবে। এবার দেখো পেডাগজিক্যাল ইস্যু, পেডাগজিক্যাল ইস্যু দেখো কি কি আছে। নেচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? এভালুয়েশন অ্যান্ড রেমিডিয়াল টিচিং, ঠিক আছে?
প্রবলেমস অফ টিচিং ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স টিচিং এর যে প্রবলেম, এখানে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কি কি ইউজ করব, ঠিক আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কি কি ইউজ করব, এই সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের ডিটেলসে পড়তে হবে, নইলে আমরা এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে। এবং ম্যাথের যে পেডাগজি, এটা পার্টিকুলারলি ভালো করে পড়তে হবে। শুধুমাত্র চাইল্ড পেডাগজি পড়ে নিলে ম্যাথের পেডাগজি কিন্তু পড়া হবে না, ঠিক আছে। দেখো এবার আমি বলে দিই, কেমোস্ফিয়ারে যে ম্যাথের ক্লাস হচ্ছে সেখানে কিরকম ভাবে অঙ্ক যেভাবে নেওয়া হয় সেটা তো আমি বলছি না, ঠিক আছে, সেটা আমি বলছি না। সেটা তো যারা আমার কাছে ম্যাথের ক্লাস অনেক দিন থেকে অনেকেই আছো, যারা আমার ম্যাথের ক্লাস অলরেডি যারা করে নিয়েছো, ঠিক আছে, ওইটার ব্যাপারে আমি বলছি না। বা ম্যাথমেটিক্সের আমি ভিডিও দিয়ে রেখেছি, দেখবে নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম, নাম্বার সিস্টেম থিওরি করিয়েছি, ওইভাবেই ডিটেলসে করানো হবে। ওয়াইটিতে গেলে তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের একটুখানি নোটস দেখিয়ে দিই কিরকম নোটস দেওয়া হবে। দেখো এটা যেমন ন্যাচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, এখানে দেখো প্রত্যেকটা আমি কয়েকটা নোটস ডেমো হিসেবে দেখাচ্ছি, কারণ অনেকে পিডিএফ চাইছো, এগুলো অ্যাকচুয়ালি দেওয়াটা পসিবল নয়, সেই কারণেই পিডিএফটা দেওয়াটা পসিবল নেই। তোমরা দেখে নাও কিভাবে নোটসগুলো রেডি করা হয় কেমোস্ফিয়ারে। তো এখানে বিভিন্ন দার্শনিকের মতে গণিতের সংজ্ঞা দেওয়া আছে, দেখেছো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে। গণিতের প্রকৃতি, ঠিক আছে, এগুলো সব প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, নইলে কিন্তু তোমাদের একটা একটা করে নাম্বার চলে যাবে। গণিতের পরিধি, ঠিক আছে। তারপর দেখো এখানে ইন্ডিকেটিভ, ডিডাকটিভ, ঠিক আছে, এই যে তোমার পদ্ধতি এগুলো দেওয়া আছে। এনসিএফ, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিভাবে গণিত শিখতে হবে, ঠিক আছে। এখানে এইভাবে নোটসগুলো পেডাগজির কিন্তু সবকিছু রেডি করা হয়। গণিতের ভাগ, গণিতের ব্রাঞ্চ কতগুলো আছে, কোন ব্রাঞ্চটা কে কে কোন কোন গণিতজ্ঞ কোন ব্রাঞ্চটার উদ্ভাবন করেছেন, ঠিক আছে, বা কোন ব্রাঞ্চে কি শেখা হয়, এই সমস্ত কিছু নোটের মধ্যে ডিটেলসে আছে, যেটা শুধুমাত্র আপার প্রাইমারির জন্য নয়, সিটেটের জন্যও তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। এবং তারপরে প্রত্যেকটা সেশনে এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে, এটা একটা হলো। আমি ন্যাচার অফ ম্যাথমেটিক্স বললাম। এবার দেখো কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়া, মানে গণিতে ইন্ডিয়ান গণিতজ্ঞদের কতটা ভূমিকা, সেগুলোও কিন্তু একদম ডিটেলসে এখানে দেওয়া আছে। কোন কোন সময়ে কোন কোন গণিতের বিষয় চর্চা হয়েছে, বৈদিক সময়, বেদান্ত সময়, প্রারম্ভিক সময়কাল, এরম করে প্রত্যেকটা পিরিয়ড এখানে দেওয়া আছে। মধ্যযুগে কিভাবে, কে, সবচেয়ে বড় কথা কোন গণিতজ্ঞ কি আবিষ্কার করেছেন, তারা কোন বইয়ে লিখে গেছেন, এই সমস্ত কিছু এখানে, গণিতের ভাষা কি, সমস্ত কিছু এখানে ডিটেলসে থাকবে। অ্যাসেসমেন্ট কিভাবে করবে, ঠিক আছে, এইরকম ভাবে নোটসগুলো রেডি করা হয়, ঠিক আছে। তারপরে এরকম এমসিকিউ তো আছেই, এমসিকিউ প্র্যাকটিস তো মাস্ট, সেগুলোর কথা আমি আলাদা করে আর দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে দেখো গণিতের এইভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি চাও কেমোস্ফিয়ারে জয়েন করতে পারো, যে কেউ হয়তো শুধুমাত্র ম্যাথমেটিক্সে উইক, সে অন্যান্য কোর্স বাদ দিয়ে ম্যাথমেটিক্সও নিতে পারো, শুধু ম্যাথমেটিক্সেও অ্যাডমিশন নিতে পারো, যে ম্যাথমেটিক্সটা করতে হবে, তার ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল, তার সাথে ম্যাথমেটিক্স পেডাগজি, এবং ওয়ান টাইম পেমেন্ট করবে। অ্যাপে যে ফিস দেখাবে মাত্র ওয়ান টাইম পেমেন্ট করবে, ঠিক আছে, মাত্র ওয়ান টাইম পেমেন্ট করবে, ওকে। চলো নেক্সট। এবার চলে আসছি সায়েন্স। সায়েন্সের 30টা কোয়েশ্চেন একইভাবে, ঠিক আছে, এখানে 20 আর 10 এইভাবে ভাগ থাকবে, ওকে। দেখো তো আমাদের এখানে কি টপিকগুলো পড়তে হবে, খাদ্য, খাদ্য সম্বন্ধে আমাদের পড়তে হবে খাদ্য পরিবেশ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। খাদ্যের উৎস, খাদ্যের উপাদান, কোনটা আমাদের শরীরের জন্য কোন খাদ্যগুলো প্রয়োজনীয়, কোনগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস, কোনগুলো তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কোনগুলো এসেনশিয়াল এলিমেন্টস, এই সমস্ত কিছু, ঠিক আছে। এবং তারা কিভাবে আমাদের শরীরের বৃদ্ধি ঘটায়, রোগ নিরাময় করে, এগুলো আমাদের ডিটেলসে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ম্যাটেরিয়ালসের দৈনন্দিন জীবনের যে উপকরণ আমরা ডেফিনেটলি পড়বো। সলিউশন, সেপারেশন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানে আইডিয়ার জন্য লাগে। ন্যাচারাল রিসোর্সেস,
ঠিক আছে, কোল, পেট্রোলিয়াম, ফাইবার, ফেব্রিক, তারপর কোর কিছু তোমার ফিজিক্স কেমিস্ট্রির তোমার টপিক আছে এখানে, অ্যাসিড বেস সল্ট, স্ট্রাকচার অফ অ্যাটম। সায়েন্সের ক্লাস তো আমার অনেক স্টুডেন্ট করেছো, মানে সায়েন্স ম্যাথমেটিক্সটাই আমি মেনলি পড়াই, সায়েন্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি। তো তোমাদের নিশ্চয়ই বলতে হবে না যে সায়েন্সের ক্লাস কিরকম হয়, তাই তো। তারপরে দেখো ওয়ার্ড অফ লিভিং, ঠিক আছে, বায়োলজিতে ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকগুলো, কারণ এই টপিকগুলো 5, 6, 7, 8 এই ক্লাসগুলোকে ওরিয়েন্ট করে 6, 7, 8 এগুলো সিলেবাসে আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ডিটেলসে একদম 6, 7, 8 যতটুকু আছে অতটুকু পড়লে হবে না, সেগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে, তবেই তো বাচ্চাদের পড়াতে পারবে টিচার হওয়ার পরে, তাই তো। ঠিক আছে, তারপর দেখো এখানে ফিজিক্সের কিছু টপিক দেওয়া আছে, ঠিক আছে। চলো এবারে সায়েন্স পেডাগজি। সায়েন্স পেডাগজি বলতে কি, সায়েন্সের পেডাগজি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেখান থেকে 10 নাম্বার কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো এখানে আমাদের পড়তে হবে। বিজ্ঞান শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্য কি, কিভাবে আমাদের ডেইলি লাইফে বিজ্ঞানটা কাজে লাগে, বিজ্ঞান বোঝা, সেটাকে সহজভাবে বোঝা, সেটার সাথে তোমার আমাদের এভরিডে লাইফের সম্পর্ক, সোশ্যাল লাইফের সম্পর্ক, ঠিক আছে। তারপর এইগুলো কি, এগুলো সবই আমাদেরকে মানে পেডাগজিতে আমাদের পড়তে হবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। এবং বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল, কিভাবে আমরা পরীক্ষা করব, পর্যবেক্ষণ করব, সেখান থেকে সিদ্ধান্ত নেব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন বেসড, অ্যাক্টিভিটি বেসড বিজ্ঞান শিক্ষা কিভাবে হয়, ঠিক আছে, এই সমস্ত কিছু, ওকে, এই সমস্ত কিছু আমরা কিন্তু এখানে পড়বো। তো আমি সমস্ত নোট দেখালে অনেকটা তোমার লেংদি হয়ে যাবে, সেজন্য আমি দেখাচ্ছি না সব কিছুর নোটস, কিন্তু নোটসগুলো ভীষণ গোছানো এবং টু দি পয়েন্টে করা আছে, ঠিক আছে। তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর যারা পুরনো স্টুডেন্ট আছো আমার, তারা তো জানোই, যারা পুরনো স্টুডেন্ট আছো তারাও অ্যাডমিশন নিতে পারো এই কোর্সে, তোমাদের লাভ হবে। এবার দেখো আমি বলে দিই, আচ্ছা এর পরেও আছে কিছু টপিক এখানে আছে, দেখে নাও, তারপর আমি দেখাচ্ছি কিভাবে নোটসগুলো দেওয়া হবে। টিচিং লার্নিং, তোমার যে টিচিং লার্নিং যে ম্যাটেরিয়ালগুলো, ঠিক আছে, সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, কিভাবে অডিও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, দুটোর মাধ্যমে আমরা কিভাবে শিক্ষা দান করতে পারি, একটা বাচ্চা কিভাবে সেগুলো নিতে পারে, ঠিক আছে। এভালুয়েশন করা, এভালুয়েশনের ধরন, কগনিটিভ, সাইকোমোটর, অ্যাফেক্টিভ, ঠিক আছে, এই জিনিসগুলো। আর রেমেডিয়াল টিচিং তো থাকবেই, ঠিক আছে। ল্যাবে কি সমস্ত সুবিধে থাকা উচিত, একটা বৈজ্ঞানিকভাবে ক্লাসরুম ওরিয়েন্টেশন করা, ঠিক আছে, এইগুলো আমাদের পড়তে হবে। এবার দেখো আমি চলে এসেছি আমাদের কোর্সে, জেনারেল সায়েন্সের কোর্স, অলরেডি অনেকগুলো টপিক হয়ে গেছে, তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো, ওই সেম একই রকম। তোমরা লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাস করতে পারলে তার রেকর্ডেড থেকে যাবে, এবং লাইভ ক্লাস করার সুবিধে তোমরা লাইভ ক্লাসে কিছু সমস্যা হলে জেনে নিতে পারবে। তোমরা হ্যান্ড রেস অপশান আছে, হ্যান্ড রেস অপশানে ক্লিক করলে একটা রিংটোনের মতো বাজবে, আমি সেটা অ্যাকসেপ্ট করব এবং তোমাদের কি সমস্যা সেটা আমি শুনে নেব, শুনে আবার সেটাকে আমি ওখানেই কনসেপ্টটা লাইভ ক্লাসে ক্লিয়ার করে দিতে পারবো। আদারওয়াইজ আর একটা অপশান, রেকর্ডেড ভিডিও যারা দেখবে তারা আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, যেই জায়গাটা প্রবলেম হচ্ছে বুঝতে আমি ঠিক সময় করে রাত্রের মধ্যে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এবার চলো জেনারেল সায়েন্সের কয়েকটা নোটস তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথমেই দেখাবো দেখো অ্যানিম্যাল কিংডমের নোটসটা আমি দেখাই, ঠিক আছে। অ্যানিম্যাল কিংডম, প্রাণী জগৎ, একদম ডিটেলসে যেভাবে পড়লে, যেখান থেকে পড়লে যেভাবে এগোলে তোমরা অ্যান্সার করতে পারবে সেই রকম ভাবে এখানে ক্লাস নেওয়া হচ্ছে, ঠিক আছে। কিভাবে প্রাণী জগতের শ্রেণীবিভাগ হয়েছে, কোন কোন শারীরবৃত্তীয় তোমার মেকানিজম তার উপর ডিপেন্ড করে, সেই সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে, এটা একটা ক্লাস নোট অন রয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডিটেলসে একদম করানো হচ্ছে। দেখো এখানে ছক ওয়াইজ প্রত্যেকটা ইনফরমেশন একদম সুন্দর করে দেওয়া আছে, যারা পুরো পরপর লাইন বাই লাইন পড়বে একবার, পরীক্ষার আগে শুধু ছকগুলো দেখে নেবে,
একদম শুধু ছকগুলো দেখে নেবে। পরীক্ষার আগে যখন রিভিশন দেবে শুধু এই যে এরকম টেবিল ছক দেওয়া থাকবে, এরকম ছকগুলো দেখে নেবে, পড়া হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে এখানে কিন্তু দেওয়া আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। উইথ পিকচার, পিক্টোরিয়াল এক্সাম্পল দেওয়া আছে, যাতে ছবি দেখে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমরা ভালো করে বুঝতে পারো এবং সহজে সেটার আত্মীকরণ করতে পারো। ঠিক আছে, এই রকম ভাবে দেখো নোটস রেডি করা হয়েছে। তো তোমরা যারা চাও তারা সায়েন্সের ক্লাস, ম্যাথমেটিক্স ক্লাস এবং সিডিপি এই তিনটেতেই এনরোলমেন্ট করতে পারো। ঠিক আছে, যারা এনরোলমেন্ট করবে এই তিনটেতেই তাদেরকে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 মানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের নোটস পুরোপুরি ফ্রিতে প্রোভাইড করা হবে। এবং এগুলো তোমরা যখন পড়ে ফেলবে এক্সামের আগে তোমাদের 2 মাস আগে কি করা হবে, পুরো পেডাগজি ডিসকাস করে দেওয়া হবে, বাংলা এবং ইংলিশের পেডাগজিটা পুরো ডিসকাস করা হবে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ করিয়ে দেওয়া হবে। কি বললাম, ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, চলো এবারে দেখো নেক্সট একটা নোট দেখাই, সেল। দেখো সেলের নোটস, ঠিক আছে, একদম আদি সেল থেকে শুরু করে প্রোক্যারিওটিক সেল থেকে সেলের ডেফিনেশন, ঠিক আছে, কিভাবে অ্যাটম থেকে একটা বায়োস্ফিয়ার আছে দেখো সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, এবং ডিসকভারারদের নেম, সেলের বিভিন্ন অর্গানেলে বিভিন্ন পোর্শন কারা কারা ডিসকভার করেছে, কিভাবে করেছেন এখানে দেওয়া আছে, যেগুলো কিন্তু টেটের জন্য ভীষণভাবে আমাদের দরকার। সেল থিওরি, ঠিক আছে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স পুরো ছকের সাহায্যে দেখো দেওয়া আছে, কোনো কনফিউশনের জায়গা নেই, নোটস পড়লে ক্লিয়ার হয়ে যাবে, লাইভ ক্লাস করলেই অর্ধেক করা হয়ে যাবে। ইউনিসেলুলার অর্গানিজম, দেখো ইউনিসেলুলার অর্গানিজমের লিস্ট করা আছে পুরো, এদের শরীরের গঠন, কার ফ্ল্যাজেলা আছে, কার সিলিয়া আছে, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। হিউম্যান বডি ভার্সাস ওয়ার্ল্ড কি দেওয়া আছে, সবচেয়ে বড় কোষ কার, ছোট কোষ কার, লার্জেস্ট স্মলেস্ট, এই ব্যাপারগুলো দেওয়া আছে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স আগেই আমি দেখালাম, একটা ছক করে দেওয়া আছে। এরপরে শুরু হচ্ছে সেল, বাংলা নোটও আছে, এখানে ভুল করে আমি ইংলিশ নোটটা খুলে ফেলেছি, বাংলা নোটসও সেমভাবে বানানো আছে। আমি তো অ্যানিম্যাল কিংডমের বাংলা নোটসটাই দেখালাম তোমাদের। নিউক্লিয়ার, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন ফ্ল্যাজেলা অনুযায়ী এইরকম ডিটেলসে আছে। প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, এদের যে কার মধ্যে কোন অর্গানেলসটা আছে কোনটা নেই একটা ছক দেখে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেল ওয়াল দেখো কোষ প্রাচীর থেকে শুরু হচ্ছে এবারে। ঠিক আছে, কোষ প্রাচীর, কোষ পর্দা, এদের কাজ কি, এদের গঠন কি, তারপর সেলের যে তোমার প্রকারভেদ, ঠিক আছে, মেমব্রেন বাউন্ড কোষ মানে পর্দা আছে, অর্গানেলের পর্দা আছে, পর্দা ছাড়া এই যে বিভাজনগুলো দেখো এখানে সুন্দর করে প্রত্যেকটা নোটসে ওয়েল ডিফাইন করা আছে। তারপর প্রত্যেকটা অর্গানেলের কাজ উইথ পিক্টোরিয়াল এক্সাম্পল। ঠিক আছে, লাইভ ক্লাস, আমি সত্যি বলছি, লাইভ ক্লাস করলে যারা স্টুডেন্টরা ক্লাস করছে তারা আমাকে বলছে যে ম্যাম যখন ক্লাস করছি তখনই হয়ে যাচ্ছে পড়া, আর কিন্তু পড়ার দরকার পড়ছে না, শুধু নোটসটা একবার দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো অর্গানেলে এইভাবে পুরো করানো হচ্ছে। ঠিক আছে, দেখে নাও, এইভাবে নোটস দেওয়া হবে, একদম প্রত্যেকটার গঠন সুন্দর করে উইথ পিকচার, যাতে তোমাদের কোনো রকম ভাবে সমস্যা না হয় বুঝতে। ঠিক আছে, দেখো লাস্টে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে, দেখেছো, যেভাবে পড়লে তোমাদের মনে থাকবে, একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বোথ আছে, বোথ কথার অর্থ অ্যানিম্যাল সেল প্লান্ট সেলে দুটোতেই আছে কোন অর্গানেলস গুলো, আর এই সাইডে যেগুলো আছে এগুলো কোথায় আছে, এগুলো শুধুমাত্র প্ল্যান্ট সেলে আছে আর এগুলো শুধুমাত্র অ্যানিম্যাল সেলে আছে। এইভাবে নোটস এইভাবেই রেডি করা হয়। এবার দেখো অভিব্যক্তির এভালুয়েশন অ্যাডাপ্টেশনের নোটসটা আমি একবার দেখিয়ে দিই। ঠিক আছে, কিভাবে করা হয়েছে, একদম পিক্টোরিয়ালি স্টেপ বাই স্টেপ কোয়াজারভেট মডেল, কিভাবে পরপর প্রোক্যারিওটিক কোষ প্রথমে কিভাবে আবির্ভাব হলো, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব কিভাবে,
তখন পৃথিবীতে এনভায়রনমেন্ট কিরকম ছিল, জীবনের কিভাবে রাসায়নিক উৎপত্তি হয়েছে, ঠিক আছে, আমাদের শরীর যে অ্যাটম নিয়ে গঠিত সেটা পুরোপুরিভাবে সেল এবং এভালুয়েশনে আমি ডিসকাস করেছি। অ্যাডাপ্টেশন কিভাবে হয়েছে হার্টের, দেখো এই সমস্ত কিছু এখানে সুন্দর করে করা আছে, হোমোলোগাস অর্গান, ঠিক আছে। তো চলো আর দেখাচ্ছি না, বেকার লেংদি হবে ভিডিওটা, দেখতে ইচ্ছে করবে না, ঠিক আছে। তো জেনারেল সায়েন্স হয়ে গেল। এবার দেখো ল্যাঙ্গুয়েজের কথা বলি। ল্যাঙ্গুয়েজ দেখো আমি 1, ল্যাঙ্গুয়েজ 2 দিয়ে রেখেছি এখানে সিলেবাসটা, তোমরা একবার দেখে নেবে। ল্যাঙ্গুয়েজ 1-এ কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 দুটোতে সিমিলার টাইপের। এখানে কি থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, অনুচ্ছেদ দেওয়া থাকবে, ঠিক আছে। অনুচ্ছেদগুলো কি ধরনের হবে, সাহিত্য হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, কোনো বর্ণনামূলক হতে পারে, আলোচনামূলক হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। বোধগম্যতা কি, প্রশ্নের ধরন কিরকম থাকবে, মানে এই যে ভালো করে অনুচ্ছেদটাকে অনুধাবন করার পরে এখান থেকে কিছু ব্যাকরণ ভিত্তিক কোয়েশ্চেন থাকবে, কিছু অনুমান ভিত্তিক, আর কম্প্রিহেন্সিভ কিছু কোয়েশ্চেন থাকবে। ভার্বাল অ্যাবিলিটি মানে এই যে তোমার অ্যাবিলিটি আছে কিনা এইগুলো চেক করা হবে। এইটা থেকে 15 নাম্বারের থাকবে, যেখানে একটা গদ্য নাটক থাকবে বা আর একটা কবিতা থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো কোনো বুকস থেকে, বা তোমাদের আমি নোটস দিয়ে দেবো। যারা 3টে কোর্সই পারচেস করবে তাদেরকে আমি নোটস দিয়ে দেবো, তারা সেখান থেকেও প্র্যাকটিস করতে, কোথাও কোনো প্রয়োজন হলে তার ডাউট ক্লিয়ারিং ক্লাসও রাখা হবে যারা 3টে কোর্সই পারচেস করবে, ঠিক আছে। 3টে সাবজেক্টের যারা কোর্স পারচেস করবে তাদের জন্য ল্যাঙ্গুয়েজের ক্লাস পুরোপুরি ফ্রিতে থাকবে, ঠিক আছে। তারপর আছে 15টা কোয়েশ্চেন, দেখো পেডাগজির। তো এই টপিকগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে হেডিং করে পুরো দেওয়া আছে, ঠিক আছে। তো এই গেল বেঙ্গলি। এবার আমি আসছি, দেখো ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে, এখানেও সেম ভাবে থাকবে, ঠিক আছে। পেডাগজির কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, ওকে। তো তাহলে দেখো আমি এই যে সিলেবাসটা এটা তোমরা পাওয়ার জন্য এই যে যেটা আমি এখন ডিসকাস করলাম, এই কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করবে, ঠিক আছে। ডাউনলোড করবে এবং ওখানে এই টপিকটা যে কোনো একটা আপার প্রাইমারি জাংশন বলে প্রত্যেকটা কোর্স শুরু হচ্ছে, আপার প্রাইমারি জাংশন, ঠিক আছে। প্রত্যেকটা কোর্স শুরু হচ্ছে এই নাম দিয়ে, দেখবে 3টে কোর্স লঞ্চ করা আছে। তো এখানে গিয়ে যে কোনো একটাতে তোমরা ঢুকলেই দেখতে পাবে এই সিলেবাস পিডিএফটা দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তার জন্য তোমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আমার আলাদা কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, কারণ ওইভাবে মেনটেন করা বা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো তোমরা অ্যাপে যখন ঢুকলে এই কন্টেন্টগুলো আনলক করা আছে, এগুলো তোমরা দেখতে পাবে কোর্স পারচেস না করলেও, কেউ যদি সিলেবাসটা দেখতে চাও, ঠিক আছে। ফার্দার যদি কারোর কোনো কোয়ারি থাকতে পারো তাহলে আমাকে SMS করতে পারো এবং এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারো, ঠিক আছে। আমি আবারও বলবো, খুব ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করো, কনসেপচুয়ালাইজ ভাবে পড়ো, বেস ক্লিয়ার করে। আর যেটা বারবার বলছি, যেহেতু তোমরা 6, 7, 8 এই ক্লাস 3টেকে পড়াবে, সেই কারণে এখানে যেই টপিকগুলো আছে সেইগুলো কি আছে, খুব বেসিক আছে। সেখান থেকে আমাদের কোথায় যেতে হবে, অ্যাডভান্সে যেতে হবে, সেই মতো আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। কোনো কোয়ারি থাকলে বা কোনো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, বা আমার কোনো ইনফরমেশন দেওয়া থাকলে আমি আবার নতুন ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।